আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। তো আমরা বল চ্যাপ্টার অনেকটুকুই আমরা পড়ে ফেললাম। আমরা চ্যাপ্টারের প্রায় এখন মধ্যভাগ শেষ করে প্রায় শেষ ভাগের প্রথম দিকে চলে এসেছি। তো আমাদের লাস্ট লেকচারে কিন্তু আমরা বলের ঘাত আর ঘাত বল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা বলের ঘাত আর ঘাত বল সম্পর্কে ছোট একটা এক্সাম্পল আমরা সলভ করেছি। আশা করি তোমরা লাস্ট লেকচারটা বুঝতে পেরেছিলা। আর এখন আমরা যে লেকচারটা দিব এটা হচ্ছে বেসিক্যালি নিউটনস থার্ড লর উপরে। ওকে, আমি ফার্স্ট ল সেকেন্ড ল শেষ করেছি অনেক আগেই। এখন আমরা সেকেন্ড ল থার্ড ল শুরু করব। তো থার্ড লটা হচ্ছে বেসিক্যালি অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স। ওকে, মানে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল। যেমন ধরো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে মানে নিউটন যেই বিবৃতিটা দিচ্ছে সূত্রে, যে তিনি বলতেছেন যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুর উপরে 5 নিউটন বল ক্রিয়া করো, মানে এটা হচ্ছে অ্যাকশন। তুমি কোনো একটা বস্তুর উপরে 5 নিউটন বল তুমি প্রয়োগ করলা, তাহলে সেই বস্তুটাও নিউটনের থার্ড ল অনুযায়ী তোমার উপরে একটা বিপরীত বল দিবে। সেটাকে আমরা বলবো রিয়াকশন ফোর্স বা বিপরীত প্রতিক্রিয়া বল। সেটার মানও হবে 5 নিউটন। মানে সমান হবে, শুধু দিক ভিন্ন হবে। দিক ভিন্ন বলতে ক্রিয়া বল যদি তোমার পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে হয়, ধরো এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তোমার প্রতিক্রিয়া বল হবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, মানে সমান হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। দেখো পি কিউ, দুটা বস্তু, একটা পি একটা কিউ, তাদের ভর ভিন্ন। ভরের উপরে আসলে ক্রিয়া প্রতিক্রিয়া নির্ভর করে না, বুঝতে পেরেছো? একটা পি একটা কিউ, পি এর ভর একটু কম কিউ থেকে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে পি বস্তুটা কিউ বস্তুর উপরে একটা বল প্রয়োগ করে F1। আমি বুঝাতে পেরেছি? পি বস্তুটা কিউ বস্তুর উপরে বল প্রয়োগ করে তোমার F1। এটা হচ্ছে তার ক্রিয়া বল, বা আমরা যেটাকে ইংলিশে বলবো অ্যাকশন ফোর্স। এখন এই কিউ বস্তুটা পি বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে F2। এখন নিউটন থার্ড ল অনুযায়ী এই দুইটা বল কি হবে? সমান হবে। অর্থাৎ F2 আর F1 কি হবে? সমান হবে। এখন সমান তো হলো, আবার কি বিপরীত হতে হবে। তো ফিজিক্সে আমরা বিপরীত দ্বারা কি বুঝি? নেগেটিভ সাইন দিয়ে দিই। এই হচ্ছে নেগেটিভ সাইন, অর্থাৎ F2 F1 এর ইনভার্স বা নেগেটিভ দিকে কাজ করবে। ওকে, এই হচ্ছে সূত্রের মানে ল্যাঙ্গুয়েজটা, আর এই হচ্ছে সূত্রের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন F2 - F1। তোমরা আরেকটু ডিটেলসে বোঝার জন্য তোমরা অবশ্যই বইটা রিডিং পড়লে তোমরা বুঝে যাবা। তো আমি এখানে জাস্ট মেইন জিনিসগুলোর উপরে ফোকাস করতেছি। এখন আমরা এই নিউটনের থার্ড ল থেকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা সূত্রে আসি, সেটাকে আমরা বলি ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই সূত্র থেকে তোমাদের এসএসসি লেভেলে খুবই খুবই তোমার মানে সিকিউ আসে। প্রায় প্রতিটা বোর্ডে প্রতি বছর কোনো না কোনো বছর তোমার দেখবা এই থার্ড ল থেকে, এই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে তোমার কোনো না কোনো একটা ম্যাথ আসবেই। ওকে, আমি সামনে এগুলো থেকে তোমাদের 3-4টা এক্সাম্পলও তোমাদের করাবো। ওই এক্সাম্পলগুলো তোমরা যখন করবা তোমাদের আর সমস্যা হবে না। তো আজকে আমরা সূত্রের বিবৃতি আর সূত্রের প্রমাণ নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র। বিবৃতিটা কি? সূত্রটা তোমাদেরকে যেটা বলতেছে যে একাধিক বস্তুর মধ্যে, মানে দুইয়ের অধিক বস্তু হতে হবে, সরি একের অধিক বস্তু হতে হবে, এদের মধ্যে যদি ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, শুধু অ্যাকশন ফোর্স হবে, শুধু রিয়াকশন ফোর্স হবে, এই দুটো ছাড়া অন্য কোনো ফোর্স এখানে থাকবে না। না গ্র্যাভিটেশনাল ফোর্স থাকবে, না ফ্রিকশনাল ফোর্স থাকবে, নাথিং, কোনো ফোর্স এখানে থাকবে না। একটা অ্যাকশন ফোর্স থাকবে, একটা রিয়াকশন ফোর্স থাকবে। এই দুটা ফোর্স ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তখনই এই সূত্রটা অ্যাপ্লিকেবল। তখন বস্তু কণাদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। মানে দুইটা বস্তুর আগের যে ভরবেগ তার যোগফল আর দুইটা বস্তুর শেষের যে ভরবেগ তার যোগফল সমান হবে। এটা হচ্ছে বিবৃতি। আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল মানে প্রুফটা তোমাদের সামনে এখনই আনতেছি। তো আমরা একটু ইমাজিন করি, ধরো এখানে একটা অবজেক্ট আছে তোমার পি। ওকে, এখানে একটা অবজেক্ট আছে তোমার কিউ। পি এর ভর হচ্ছে m1, কিউ এর ভর হচ্ছে m2। বিষয়টা বোঝো। পি এর আদিবেগ হচ্ছে u1,
কিউ এর আদিবেগ হচ্ছে ইউ টু। তারা দুইজনই তোমার একই দিকে গতিশীল। ওকে, এখন ঘটনা ঘটলো কি, হঠাৎ করে কোনো না কোনো কারণে আমরা দেখলাম যে ইউ ওয়ানটা ইউ টু থেকে বড়, মানে পি বস্তুর আদিবেগটা কিউ বস্তুর আদিবেগ থেকে বড় হবে। তাহলে কি ঘটবে, এই পি বস্তুটা কিউ বস্তুকে এসে একটা আঘাত করবে না, যেহেতু ওর বেগ বেশি। তাহলে দেখো এই যে পি বস্তুটা এই যে কিউ বস্তুকে একটা আঘাত করলো, কারণ তার বেগ বেশি। তো আঘাত করার ফলে এখানে পি বস্তুটা কিউ বস্তুর উপর একটা বল প্রয়োগ করলো F1, এটাকে আমরা বলবো অ্যাকশন ফোর্স। কিউ বস্তুটা নিউটনের থার্ড ল অনুযায়ী বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে F2। F1 আর F2 মানে হবে সমান। বল প্রয়োগ করা শেষ, ক্রিয়া প্রতিক্রিয়া শেষ, তারপরে আবার তোমার পি আবার তোমার কিউ, তাদের নতুন বেগ। এখন তোমার আঘাত করার ফলে তাদের বেগ পরিবর্তন হয়েছে। পি এর বেগ হচ্ছে এখন তোমার V1, কিউ এর বেগ হচ্ছে এখন তোমার V2। ক্লিয়ার? এখন তারা আবার আগের মতো তোমার যাচ্ছে। এই হচ্ছে আমার ঘটনাটা ঘটলো। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার তাও বলি, প্রথমে পি আর কিউ দুইটা বস্তু ছিল, তাদের পি এর ভর হচ্ছে m1 আদিবেগ u1, কিউ এর ভর m2 আদিবেগ u2। u1 u2 থেকে আমরা বড় ধরলাম, তাহলে u1 u2 থেকে বড় হওয়াতে পি বস্তুটা কিউ বস্তুকে এসে কি করবে, আঘাত করবে। আঘাত করলে ফলে পি কিউ এর উপর একটা বল প্রয়োগ করবে F1, কিউ পি এর উপর একটা বল প্রয়োগ করবে F2। এটা হচ্ছে ক্রিয়া বল, এটা প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল এখানে নেই। এইটা ধরো তোমার টি সময় ধরে স্থায়িত্ব হলো এই বলটা, তারপরে তোমার পি তার বেগ পরিবর্তন হয়ে u1 থেকে বেগ হয়ে গেল V1, কিউ বস্তুটার বেগ u2 থেকে হয়ে গেল V2। তাদের ভর সমানই আছে, আগের m1 m2 এর কোনো পরিবর্তন নেই। এখন নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি, দেখো যে F2 সমান হচ্ছে মাইনাস অফ F1। এটা আমরা নিউটনের থার্ড ল থেকে আমরা জিনিসটা জানি যে নিউটনস থার্ড ল থেকে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আবার নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি F ইজ ইকুয়াল টু কি ma। তাহলে F2 কে কি লেখা যায়, m2 a2, আর F1 কে কি লেখা যায়, m1 a1, কারণ সাইড নোট কি F ইজ ইকুয়াল টু ma। আচ্ছা, এখন দেখো আমরা এ সম্পর্কে কি জানি, v মাইনাস ইউ বাই টি। তাহলে A2 হচ্ছে দ্বিতীয় বস্তুর মানে কিউ বস্তুর ত্বরণ, তাহলে এটা হচ্ছে V2 মাইনাস U2 বাই টি, আর এটা হচ্ছে তোমার V1 মাইনাস U1 বাই টি, তাই না? আমরা তো এটা সবাই জানি যে A ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময়। তো এখানে দেখো টি, এখানে কিন্তু T2 বা এখানে কিন্তু T1 তোমার দেয়া হয়নি, কারণ এখানে টি এর কিন্তু কোনো 1 2 নেই। কিউ বস্তু মানে পি বস্তু যদি 2 সেকেন্ডের জন্য বল প্রয়োগ করে F1, কিউ বস্তু 2 সেকেন্ডের জন্যই বল প্রয়োগ করছে F2, মানে T1 আর T2 দুইটা কিন্তু এখানে সেম। ওকে, তাই আমার এখানে T1 T2 নাম দিলাম না। তাহলে আমরা এখন এখান থেকে দেখো কি লিখতে পারি, বা আমরা যে জিনিসটা আমরা লিখতে পারি যে m2 v2 মাইনাস m2 u2, যে m2 v2 মাইনাস m2 u2 বাই টি সমান সমান m1 v1 মাইনাস m1 u1 বাই টি। ঠিক আছে, আমরা যেখানে গুণ করে দিলাম, যে সরি এখানে একটা মাইনাস আছে, তাহলে তোমার এখানে হবে মাইনাস m1 v1। ওকে, তুমি যেহেতু মাইনাস দিয়ে গুণ দিচ্ছ, তাহলে মাইনাস m1 v1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা হয়ে যাবে তোমার প্লাস m1 u1, আর নিচে তোমার টাইম টি আছে। এখন দেখো দুই পাশ থেকে কিন্তু টাইম টি তোমার ক্যান্সেল হয়ে যায়, তাহলে তুমি দেখো এখন কি পাচ্ছ, টাইম টি যদি তুমি দুই পাশ থেকে ক্যান্সেল করে দিতে পারো, তাহলে তুমি পাচ্ছ m2 v2 মাইনাস m2 u2 is equal to minus m1 v1 plus m1 u1। বা আমরা যদি
একটু তোমার রিঅ্যারেঞ্জ করি ইকুয়েশনগুলোকে, আমরা এই মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে তাহলে প্লাস হয়ে যাবে, এই মাইনাস ইকুয়েশনটা এই পাশে চলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে তুমি এখানে কি পাচ্ছ, মাইনাসটা এই পাশে প্লাস হয়ে গেল, তাহলে m1v1 প্লাস m2v2, এখানে তোমার m1u1 প্লাস m2u2, বা আমরা যদি এই জিনিসটাকে এই পাশে এটাকে এই পাশে লিখি তাহলে আমরা পাবো m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তো দেখো আমরা সূত্রের যেটা আমরা পড়েছিলাম এটাই কিন্তু আমাদের সূত্রের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা আমাদের চলে এসেছে। এখন কিভাবে এটা ম্যাথমেটিক্যাল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সূত্রে কি বলছিল যে বস্তু কণাদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি, তাহলে আদি ভরবেগ প্রথমটার কি m1u1, দ্বিতীয়টার আদি ভরবেগ কি m2u2, তাহলে যোগ করতে হবে, এই যে যোগ করছি m1u1 প্লাস m2u2, এই সমষ্টি ও শেষ ভরবেগের সমষ্টি কি হবে সমান হবে। তো শেষ ভরবেগ কি m1v1 m2v2, প্রথমটার m1v1 দ্বিতীয়টার m2v2, তাদের যোগফল কি m1v1 প্লাস m2v2, দেখো সমান সমান পেয়েছি না, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি সমান সমান শেষ ভরবেগের সমষ্টি। এটাই হচ্ছে নিউটনের থার্ড ল থেকে ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ওকে, তো তোমরা বইয়ে যদি দেখো তখনও তোমরা জিনিসটা বুঝে যাবা। আমি তোমাদেরকে বইয়ে প্রুফটা করা নাই, ওকে, কোনো বইয়ে প্রুফ দেয়া নাই, আমি তোমাদেরকে প্রুফটা করে দিলাম যে কিভাবে এটা প্রুফ হলো, প্রুফটা শেখা জরুরি। আমরা এখন আসো একটা এক্সাম্পল করি। ওকে, একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা এই যে আমরা মাত্র যে ইকুয়েশনটা সলভ করলাম তার উপর আমরা একটা এক্সাম্পল করি। তো এক্সাম্পলটা হচ্ছে দেখো 1, একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হয়। বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করা। এটা এই এক্সাম্পলটা এটা খুবই ফেমাস একটা এক্সাম্পল, ঠিক আছে, খুবই ফেমাস এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল। এটা বন্দুকের পশ্চাৎবেগ সংক্রান্ত সমস্যার মধ্যে এটা পড়ে। এই এক্সাম্পলটা অনেকবার আসছে, অনেকবার তোমার বিভিন্ন এক্সামে আসছে। তো ম্যাথটা বোঝার জন্য তোমাকে এই ইকুয়েশনটা বুঝতে হবে, ওকে, আর তোমাকে কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে ম্যাথ অনেক সহজ, ঠিক আছে। তো তোমরা একটু ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনটা 2-3 বার পড়ো, পরে তুমি তো অবশ্যই তুমি একটা যেহেতু 9-10-এর একটা স্টুডেন্ট, তুমি অবশ্যই তোমার লাইফে তুমি রাইফেল খেলনা হিসেবে তুমি ব্যবহার করছো। আমরা ছোটোবেলা যে রাইফেলগুলো ব্যবহার করতাম, আমরা সেখানে তোমার ওই যে ছোটো 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 যে বলের মতো থাকতো ওগুলো দিয়ে আমরা কিন্তু তোমার টান দিয়ে আমরা কিন্তু সেখানে ট্রিগারে ক্লিক করে কিন্তু আমরা সবাই খেলছি। তো এই অভিজ্ঞতা আমাদের সবারই আছে। তোমরা জিনিসটা একটু ইমাজিন করো যে তোমার একটা বন্দুক আছে, ভিতরে একটা গুলি আছে, প্রাথমিক অবস্থায় কি আছে, শেষে কি ঘটবে, একটু ইমাজিন করে তুমি এই ইকুয়েশনের সাথে মিলিয়ে তুমি ম্যাথটা সলভ করার চেষ্টা করো, তারপরে তুমি আমার এখানে আনসারে দেখতে এসো। ওকে, তোমরা ভিডিওটা পজ করে দেখো, আমি এখন এখানে আনসার দিব। আচ্ছা স্টুডেন্টস, দেখো আমরা যখন ম্যাথটা সলভ করব, আমরা যদি একটা রাইফেল আমরা বিবেচনা করি, দেখো ধরো এটা হচ্ছে আমাদের একটা রাইফেল। তো রাইফেলে আমাদের যখন
ট্রিগারে আমরা যখন ক্লিক করি না ততক্ষণে কিন্তু আমাদের গুলি বের হয় না। তো ধরো আমাদের এই জায়গাটাতে আমাদের এখানে তোমার একটা গুলি আছে, ওকে, এই হচ্ছে আমাদের সেই গুলিটা। এখানে রাইফেলের যেটা ভর সেটা হচ্ছে তোমার 2 কেজি, আর গুলির যেটা ভর সেটা হচ্ছে তোমার কত, 10 গ্রাম। তো তুমি এখন রাইফেলকে 1 ধরো, ওকে। তো রাইফেলকে তুমি যদি 1 হিসাবে ক্যালকুলেশন করো, তাহলে এই পাশে তুমি আসো, রাইফেলের হিসাবগুলো তুমি যদি এই পাশে লেখো, রাইফেলকে তুমি 1 ধরতেছ, তাহলে রাইফেলের ভর হবে তোমার সব এখানে সাফিক্স কিন্তু তোমার 1 হবে। তাহলে M1 কত তোমার, 2 কেজি। তোমার U1 লাগবে, আদিবেগ লাগবে। আদিবেগ কত? প্রথমে কিন্তু রাইফেলটা স্থির, তুমি যখন ট্রিগারে ক্লিক করবা গুলি বের হবে, রাইফেল পেছনে আসবে। আমরা এটা সবাই দেখছি, তোমরা যারা ডিসকভারি বা ডিসকভারি চ্যানেল দেখো বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে তোমরা জানো, যখন রাইফেল তুমি যখন গুলি বের হয়, রাইফেল কিন্তু তোমার পেছনে চলে আসে। ওইটাই হচ্ছে পশ্চাৎ বেগ বা রাইফেলের শেষ বেগ, ওইটা তোমাকে জানতে চাইছে। আদিবেগ কত? প্রথমে কিন্তু গুলি আর রাইফেল দুইটাই স্থির থাকে, তাহলে U1 এটা হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড। তোমাকে V1 বের করতে হবে, মানে রাইফেলের শেষ বেগটা তোমার বের করতে হবে, পশ্চাৎ বেগ যেটা। এবার আসো তুমি গুলির হিসাবটা তুমি যদি এই পাশে করো, দেখো দেখো গুলির হিসাবে তোমার এখানে M2 কত, 10 গ্রাম। তাহলে গ্রাম হিসাবে রাখা যাবে না, SI ইউনিট কেজিতে নিতে হবে। 10 ইনভার্স 3 দিয়ে গুণ দাও, তাহলে তোমার কেজি হয়ে গেল। এই হচ্ছে তোমার এটা, তো তুমি এখান থেকে পাবা বেসিক্যালি 10 ইনভার্স 2 কেজি। এবার তোমার U2 দেখো, ট্রিগারে ক্লিক না করা পর্যন্ত কিন্তু তোমার গুলি বের হচ্ছে না, তাহলে গুলিরও আদিবেগ কি, 0। এবার আসো গুলির শেষ বেগ। গুলির শেষ বেগ কত? গুলি কত বেগে বের হচ্ছে? 500 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এখন আমরা আমাদের যে ইকুয়েশন সেটা যদি আমরা বসাই, তাহলে আমরা জানি যে we know M1U1 plus M2U2 is equal to M1V1 plus M2V2। তাহলে তোমার 2 ইন্টু 0 প্লাস 10 ইনভার্স 2 ইন্টু 0। তোমার M1 হচ্ছে 2, V1 তুমি বের করবা, M2 হচ্ছে তোমার 10 ইনভার্স 2, আর V2 হচ্ছে তোমার 500। তাহলে এখানে তোমার 0 0, তুমি এই জায়গায় পাচ্ছ তোমার 10 ইনভার্স মানে 500 ইন্টু 10 ইনভার্স 2, তুমি এই জায়গায় পাচ্ছ 5। তাহলে এখানে তুমি পাচ্ছ 2V1 প্লাস 5। এখন দেখো, বা 0 ইজ ইকুয়াল টু 2V1 প্লাস 5, অর্থাৎ 2V1 ইজ ইকুয়াল টু -5। তাহলে V1 হচ্ছে -5/2, অর্থাৎ -2.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো আমরা ম্যাথটা সলভ করে ফেললাম। ম্যাথটা সলভ করে আমরা কি পেলাম? বন্দুকের শেষ বেগ কত আসলো? -2.5 মিটার পার সেকেন্ড। দেখো এখন মাইনাস কথাটার মানে কি, আমি তোমাদেরকে লাস্ট লেকচারে কিন্তু মাইনাস সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে মাইনাস কথাটা কিন্তু অনেক সিগনিফিক্যান্ট একটা কথা। যেমন ব্রেক ফোর্স বা বাধা দানকারী বল হলে মাইনাস হয়, বাট বেগের বেলায় মাইনাস মানে কি? দেখো এখানে গুলি কিন্তু তোমার বের হবে এই দিকে, তাহলে সেটা ধরো তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস। গুলি কোন দিকে যাবে? ধনাত্মক এক্স অক্ষের দিকে যাবে। রাইফেল কোন দিকে আসবে? রাইফেল এদিকে আসবে না, রাইফেলের দিকটা কিন্তু তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছ? রাইফেলের দিকটা কিন্তু তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আসবে, রাইফেল কিন্তু পেছনে যাবে। এই জন্য দেখো গুলির বেগটা কিন্তু এখানে আমরা যখন যে গুলির শেষ বেগটা কিন্তু আগে কিন্তু প্লাস ছিল, প্লাস 500 মানে পজিটিভ দিকে যাচ্ছে, তাহলে রাইফেল কোন দিকে আসবে? নেগেটিভ দিকে আসবে। এখন কোশ্চেনে চেয়েছে কি? কোশ্চেনে চেয়েছে বন্দুকের পশ্চাৎ বেগ।
একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, পশ্চাৎ কথাটার অর্থই হচ্ছে ঋণাত্মক। ওকে, পশ্চাৎ কথাটার অর্থই হচ্ছে তোমার ঋণাত্মক বা অপোজিট ডিরেকশন, বিপরীত দিকে। এই জন্য তুমি যখন পশ্চাৎ বেগ লিখবা তখন তুমি এখানে আর নেগেটিভ দিতে পারবা না। অতএব তুমি কোশ্চেনে যখন চাইবে, অতএব দেখো এখানে তুমি যদি লেখো যে বন্দুকের পশ্চাৎ বেগ, ওকে, তখন তোমাকে বলতে হবে 2.5 মিটারস পার সেকেন্ড। পশ্চাৎ মানেই নেগেটিভ বোঝায়। ওকে, আর যদি শুধু বলতা বন্দুকের শেষ বেগ, তখন তোমাকে বলতে হতো -2.5 মিটারস পার সেকেন্ড। তো স্টুডেন্টস, আশা করি ম্যাথটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও তোমরা যদি কোনো জায়গায় না বুঝো, তোমরা ভিডিওটা পজ করে আরেকবার দেখবা। আশা করি তখন তোমাদের আর সমস্যা হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। ওকে, তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ওকে, তোমরা এই এক্সাম্পলটা তোমরা সলভ করে আমাকে জমা দিও। স্টুডেন্টস, তো আমি তোমাদের যেই প্রবলেমটা মাত্র সলভ করালাম সেটার উপরেই তোমাদেরকে একটা এইচডাব্লিউ আমি দিচ্ছি। তোমরা এইচডাব্লিউটা সবাই জমা করে ফেসবুক গ্রুপে জমা দিবা। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে, দেখো যে একটি রাইফেলের ভর 3 কেজি। তো রাইফেলের ভর 3 কেজি এবং গুলির ভর 15 গ্রাম। বন্দুকের পশ্চাৎবেগ 3 মিটার পার সেকেন্ড হলে গুলি কত বেগে বন্দুক থেকে বের হয়েছিল? খুবই সিম্পল একটা প্রবলেম, একদম জাস্ট একটু আমি এখানে ঘুরিয়ে দিয়েছি। তোমরা আশা করি ম্যাথটা পারবা, আগের ম্যাথটা ভালো মতো বুঝলেই হবে। ওকে, তো যে যেখানে আছো যেখানে আছো সুস্থ থাকো, স্টে হোম, আর পড়ালেখা চালিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।